Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ফ্রেন্ডস, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা থেকেও আপনারা কয়েকটা ইংলিশ ফ্রেজের ব্যবহার শিখতে চলেছেন, রাইট? আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে আর আজকের ভিডিওটা থেকেও আপনারা নতুন কিছু শিখতে পারবেন। So watch the video till the end. Now let's get started. সো অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করি, যেমন এসব বন্ধ করো, এটা মোটেও মজার না। আমি তোমাকে বলেছি এসব বন্ধ করতে। এসব বন্ধ করো, না হলে আমি চলে যাচ্ছি। এসব বন্ধ করো, তুমি খুব বেশি শব্দ করছো। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে বা যে কথাটা সেম রয়েছে সেটা হচ্ছে এসব বন্ধ করো। কাউকে কোনো কিছু বন্ধ করার জন্য বলা হচ্ছে, রাইট? তো যখন আমরা সেন্টেন্সে এই কথাটা বলবো যে এসব বন্ধ করো বা এসব থামাও, এই কথাটা যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো কাট ইট আউট। কাট ইট আউট মিন্স টু স্টপ ডুইং সামথিং রং অর আননেসেসারি। ওকে, বাংলা অর্থ হলো থামাও, বন্ধ করো, বা আমরা বলতে পারি এসব বন্ধ করো। বুঝতে পারলাম? তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট বলতে হবে কাট ইট আউট এবং শেষে আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো এসব বন্ধ করো, এটা মোটেও মজার না। এসব বন্ধ করো, এটা মোটেও মজার না। কাট ইট আউট, দ্যাটস নট ফানি। কাট ইট আউট, দ্যাটস নট ফানি। পরের এক্সাম্পল, এসব বন্ধ করো, না হলে আমি চলে যাচ্ছি। কাট ইট আউট অর আই এম লিভিং। কাট ইট আউট অর আই এম লিভিং, অর্থাৎ এসব বন্ধ করো, না হলে আমি চলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পল, আমি তোমাকে বলেছি এসব বন্ধ করো, ওকে বিরক্ত করো না। সো এই বাক্যটা ইংলিশে হবে I told you to cut it out. Stop teasing her. I told you to cut it out and stop teasing her. One more example. এসব বন্ধ করো, তুমি খুব বেশি শব্দ করছো। এসব বন্ধ করো, তুমি খুব বেশি শব্দ করছো। তো এই বাক্যটা ইংলিশে হবে cut it out. Cut it out. You are making too much noise. Cut it out. You are making too much noise. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কাট ইট আউট এই ফ্রেজটা কিভাবে ইংলিশে ব্যবহার করতে হবে, রাইট? সো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো এসব বন্ধ করো, না হলে আমি স্যারকে সত্যিটা বলে দেব। এসব বন্ধ করো, না হলে আমি স্যারকে সত্যিটা বলে দেব। সো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। ওকে, সো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার তাহলে দেখা যাক নেক্সট ফ্রেজের ব্যবহার। তো অনেক সময় আবার আমরা এরকম ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন নাটক বন্ধ করো আর সত্যিটা বলো। ভান করা বন্ধ করো, তুমি আমাদের বোকা বানাতে পারবে না। তার উচিত ভান করা বন্ধ করে নিজের ভুল স্বীকার করা। ভালো মানুষ সাজার দরকার নেই, নাটক করা বন্ধ করো। তো ফ্রেন্ডস, এই চারটি বাক্যতে যে কথাটা কমন রয়েছে সেটা হলো নাটক করা বন্ধ করো বা ভান করা বন্ধ করো। ওকে, এই কথাটা কিন্তু কমন রয়েছে। সো এরকম ধরনের বাক্যগুলোকে যদি আমরা ইংলিশে বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ড্রপ দ্য অ্যাক্ট। ড্রপ দ্য অ্যাক্ট এই বাক্যগুলো আমরা অন্যভাবেও বলতে পারি, বাট এটা কিন্তু একটা অ্যাডভান্সড ফ্রেজের ব্যবহার। ওকে, সো ড্রপ দ্য অ্যাক্ট means stop pretending or stop acting fake. বাংলা অর্থ হলো নাটক করা বন্ধ করো বা ভান করা বন্ধ করো। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে এই ফ্রেজটার সাহায্যে কিভাবে ইংলিশে বলতে হবে দেখা যাক। তো প্রথম বাক্যটা রয়েছে নাটক বন্ধ করো আর সত্যিটা বলো। ড্রপ দ্য অ্যাক্ট অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। ড্রপ দ্য অ্যাক্ট অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। পরের এক্সাম্পল, তার উচিত
ভান করা বন্ধ করে নিজের ভুল স্বীকার করা। He needs to drop the act and admit his mistake. He needs to drop the act and admit his mistake. পরের এক্সাম্পল, ভান করা বন্ধ করো, তুমি আমাদের বোকা বানাতে পারবে না। Drop the act, you won't make us fool. Drop the act, you won't make us fool. অর্থাৎ ভান করা বন্ধ করো, তুমি আমাদের বোকা বানাতে পারবে না। আরো একটা এক্সাম্পল, ভালো মানুষ সাজার দরকার নেই, নাটক করা বন্ধ করো। Stop pretending to be nice, just drop the act. Stop pretending to be nice, just drop the act. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটা অর্থাৎ ড্রপ দ্য অ্যাক্ট কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে, রাইট? সো এবার এই ফ্রেজটার ব্যবহার করে আপনাদের একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। সো বাক্যটা হলো, ভান করো না, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো। বা নাটক করো না, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো। তো এই বাক্যটা আপনারা কিভাবে ইংলিশে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, সো এটা ছিল 2 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার চলুন দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। সে জানে কিভাবে খেলা দক্ষতার সাথে পরিচালনা করতে হয়। আমাদের এমন একজনের দরকার যিনি খেলা দক্ষতার সঙ্গে চালাতে পারেন। সে নিজের মতো খেলা চালাতে চায়। আমি তোমাকে এই খেলা পরিচালনা করতে দেব না। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্য যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কোনো খেলা চালানোর কথা বলা হচ্ছে বা পরিচালনা করার কথা বলা হচ্ছে। এই প্রতিটা বাক্যে এই জিনিসটা কমন রয়েছে। তো যখন আমরা এরকম বলবো যে কোনো খেলা চালাও বা পরিচালনা করো বা নিয়ন্ত্রণ করো, এরকম অর্থে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো রান দিস গেম। রান দিস গেম means to take control of a situation, lead something or manage an activity. ওকে, বাংলা অর্থ আগেই বললাম যে কোনো খেলা চালানো বা পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা অর্থে রান দিস গেম এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হবে দেখা যাক। সো ফার্স্ট ওয়ান ইজ, সে জানে কিভাবে খেলা দক্ষতার সাথে পরিচালনা করতে হয়। এই বাক্যটা ইংলিশে হবে, he knows how to run this game like a pro. He knows how to run this game like a pro. পরের এক্সাম্পল, সে নিজের মতো খেলা চালাতে চায়। He wants to run this game on his own. He wants to run this game on his own. আমাদের এখন একজনের দরকার যিনি খেলা দক্ষতার সঙ্গে চালাতে পারেন। We need someone to run this game efficiently. We need someone to run this game efficiently. One more example, আমি তোমাকে এই খেলা পরিচালনা করতে দেব না। আমি তোমাকে এই খেলা পরিচালনা করতে দেব না। I will not let you run this game. I will not let you run this game. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে রান দিস গেম এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে। ওকে, সো এটা ছিল 3 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব নেক্সট ফ্রেজ। দীর্ঘ বিরতির পর আমি আবার শুরু করেছি। সে ছোট্ট বিরতি নিয়েছিল কিন্তু এখন আবার শুরু করেছে। সে গতকাল বিশ্রাম নিয়েছিল কিন্তু আজ আবার শুরু করেছে। দীর্ঘ ঘুমের পর আমি আবার কাজ শুরু করেছি। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো যে কোনো কাজ আবার নতুন করে শুরু করা, রাইট? এই জিনিসটা কমন রয়েছে। তো যখন আমরা কোনো বিরতি নেওয়ার পর বা কয়েকদিন পর নতুন করে যখন কোনো কাজ বা অ্যাক্টিভিটি শুরু করব তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ব্যাক অ্যাট ইট। ব্যাক অ্যাট ইট অর্থাৎ আবার শুরু করা বা আবার কাজে ফিরে যাওয়া। ফর এক্সাম্পল, দীর্ঘ বিরতির পর আমি আবার শুরু করেছি বা আমি আবার কাজে ফিরে এসেছি। তো তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, আফটার আ লং ব্রেক আই অ্যাম ব্যাক অ্যাট ইট। আফটার আ লং ব্রেক আই অ্যাম ব্যাক অ্যাট ইট। পরের এক্সাম্পল,
সে গতকাল বিশ্রাম নিয়েছিল কিন্তু আজ আবার শুরু করেছে। He rested yesterday but is back at it today. He rested yesterday but is back at it today. Next example, সে ছোট্ট বিরতি নিয়েছিল কিন্তু এখন আবার শুরু করেছে। সো তাহলে এই বাক্যটা ইংলিশে হবে He took a short break but is back at it now. He took a short break but is back at it now. অর্থাৎ সে ছোট একটা বিরতি নিয়েছিল কিন্তু এখন আবার শুরু করেছে, রাইট? তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে ব্যাক অ্যাট ইট এই ফ্রেজটা কিরকম ধরনের বাক্যগুলো বলতে হলে ব্যবহার করবেন, রাইট? সো ব্যাক অ্যাট ইট মিনস রিটার্নিং টু অ্যান অ্যাক্টিভিটি অর টাস্ক আফটার এ ব্রেক। সো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করবেন। বাক্যটা হলো দীর্ঘ ঘুমের পর আমি আবার কাজ শুরু করেছি। দীর্ঘ ঘুমের পর আমি আবার কাজ শুরু করেছি। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর প্রতিদিনের মতো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। So yeah, that's all for today. See you in the next one. Till then, stay happy and keep learning.